আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে আছো। বাসায় থেকে সবাই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ক্লাস শুরু করার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের পড়াবো মাস্টার শেষ পর্বের হাইড্রোলজি অ্যান্ড রিভার মরফোলজি, পানি এবং নদীজ ভূসংস্থান, কোর্স কোড GETH 5001। আজকের বিষয় অধঃক্ষেপণ, প্রেসিপিটেশন। ক্লাস শুরু করার পূর্বে আমরা জেনে নেই ক্লাস শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারব। ক্লাস শেষে আমরা জানতে পারব অধঃক্ষেপণ কি, বিভিন্ন আকারের অধঃক্ষেপণের বৈশিষ্ট্য, যেমন বৃষ্টিপাত, ইলশেগুড়ি বৃষ্টি, তুষারপাত, শিলাকুচিপাত, বরফ শলাকা, হিমানি, হিমায়িত বৃষ্টি এবং শিলাবৃষ্টি। এখন শুরুতে আমরা জেনে নেই অধঃক্ষেপণ কি। বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠ কঠিন অথবা তরল অবস্থায় যা কিছু ঝরে পড়ে তাকে অধঃক্ষেপণ বলে। ঊর্ধ্বগামী জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ার ফলে অধঃক্ষেপণে সহায়তা দান করে। বৃষ্টিপাত, ইলশেগুড়ি, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতি অধঃক্ষেপণের অন্তর্গত। কিন্তু কুয়াশা, শিশির বা তুহিন অধঃক্ষেপণের অন্তর্গত নয়, কারণ এগুলো ঝরে পড়ে না। তাহলে আমরা অধঃক্ষেপণ সম্পর্কে বুঝতে পারলাম, বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে কঠিন অথবা তরল যা কিছু ঝরে পড়ুক তাই অধঃক্ষেপণ। কিন্তু যেগুলো ঝরে পড়ে, অর্থাৎ বৃষ্টিপাত, ইলশেগুড়ি, তুষারপাত, শিলাবৃষ্টি ইত্যাদি অধঃক্ষেপণ। কিন্তু যেগুলো ঝরে পড়ে না, যেমন কুয়াশা, শিশির, তুহিন অধঃক্ষেপণের অন্তর্গত নয়, কারণ এগুলো ঝরে পড়ে না। তাহলে অধঃক্ষেপণের সম্পর্কে আমরা বুঝতে পারলাম। অধঃক্ষেপণের আকার। অধঃক্ষেপণকে দুভাগে ভাগ করা যায়, যথা পতনশীল পানির আকার ও আকৃতি অনুসারে অধঃক্ষেপণের আকার বা আকৃতি গঠনকারী প্রক্রিয়াগুলোর ভিত্তি অনুসারে। অর্থাৎ অধঃক্ষেপণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অধঃক্ষেপণের আকার ও আকৃতি, আর একটা হচ্ছে আকার ও আকৃতির গঠনকারী প্রক্রিয়াগুলোর ভিত্তি অনুসারে। বিভিন্ন আকারের অধঃক্ষেপণের বৈশিষ্ট্য। ঊর্ধ্বগামী বায়ু দ্বারা গঠিত মেঘের নিম্নস্তরের উষ্ণতা যখন 0°C ওপরে থাকে তখন অধঃক্ষেপণ হয়। পতনশীল পানি আকার ও আকৃতি অনুসারে অধঃক্ষেপণগুলো হল: 1. বৃষ্টিপাত, 2. ইলশেগুড়ি বৃষ্টি, 3. তুষারপাত, শিলাকুচিপাত, বরফ শলাকা, হিমানি, হিমায়িত বৃষ্টি, শিলাবৃষ্টি। তাহলে আমরা বিভিন্ন আকারের বৈশিষ্ট্য, অধঃক্ষেপণের বৈশিষ্ট্যগুলো 8টি বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। এখন এগুলি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। 1. বৃষ্টিপাত। জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বাকাশে শীতল ও ঘনীভবন হয়ে মেঘে পরিণত হয়।
মেঘের মধ্যে অসংখ্য পানি কণা ও বরফ কণা থাকে। এ সমস্ত পানি ও বরফ কণা পরস্পরের সঙ্গে মিলিত হয়ে বড় পানি কণায় পরিণত হয়। এসব কণা একসময়ে পৃথিবীর আকর্ষণের টানে বৃষ্টির পানির ফোঁটা হয়ে মাটিতে পড়ে, একই বৃষ্টিপাত বলে। অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন আকাশে শীতল ঘনীভবন হয় তখন সেটা মেঘে পরিণত হয়। আর তোমরা জানো মেঘ পানি কণা ও বরফ কণার সমষ্টি, অর্থাৎ মেঘের মধ্যে অসংখ্য পানি ও বরফ কণা থাকে। এই সমস্ত পানি বরফ কণা যখন মিলিত হয় তখন একটি বড় পানি কণায় পরিণত হয়। এই বরফ পানি কণায় একসময় পৃথিবীর আকর্ষণের টানে পানির ফোঁটা হয়ে মাটিতে পড়ে, একই বৃষ্টিপাত বলে। তাহলে বৃষ্টিপাত সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর তোমরা তো জানো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ। বৃষ্টিপাত প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। 1. পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণিবাত বৃষ্টিপাত, সংঘর্ষ বৃষ্টিপাত। এখন বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত হলো নিম্নচাপ মণ্ডলীয় বায়ু উত্তপ্ত হয়ে উপরে ওঠে এবং প্রসারিত হয়, ফলে সহজে শীতল হয়ে পড়ে। ফলে বায়ুর তাপ হ্রাস পায়। অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকেই পরিচলন বৃষ্টিপাত বলে। আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি যে অতিরিক্ত জলীয় বাষ্পপূর্ণ যখন ঊর্ধ্বাকাশে একত্রে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় এবং সেটা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় ভূপৃষ্ঠে। দেখো তোমরা এখানে বৃষ্টি এবং নিচে ভূপৃষ্ঠে বৃষ্টি হয়ে পতিত হয়েছে, একই পরিচলন বৃষ্টিপাত বলে। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। জলীয় বাষ্পপূর্ণ বায়ু উচ্চ পাহাড় বা পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে উপরে ওঠে এবং শীতল হয়ে পর্বতের প্রতিবার ডালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। এখানে চিত্রে দেখতে পাচ্ছ জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন পর্বতের এক পাশে বাধাপ্রাপ্ত হয় এবং যে পাশে বাধাপ্রাপ্ত হয় তার উপরেই ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় এবং সেখান থেকে বৃষ্টি হয়, একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। আর এই বৃষ্টিটি হয় পর্বতের প্রতিবার ঢালে, আর অপর পাশে অনুপাত ডালে কোনো বৃষ্টি হয় না। এই অঞ্চলটাকে বলা হয় বৃষ্টির ছায়। ঘূর্ণিবাত বৃষ্টিপাত। ঘূর্ণিপাতের কারণে কেন্দ্রে নিম্নচাপের সৃষ্টি হয়, তার চারদিকে উচ্চচাপ বিরাজ করে, ফলে চারদিকে উচ্চচাপ অঞ্চল থেকে জলীয় বাষ্প বায়ু নিম্নচাপ কেন্দ্রে উপনীত হয় এবং সেটা উপরে ওঠার সাথে সাথে বায়ুর চাপ ও তাপ হ্রাস পেতে থাকে, ফলে জলীয় বাষ্প শীতল ও প্রসারিত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে ঘূর্ণিপাত বৃষ্টিপাত বলে। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। দেখো এখানে দুই পাশে শীতল বায়ু, মাঝখানে উষ্ণ বায়ু, উপরে ঘনীভূত হয়ে মাঝখানে ঘনীভূত হয়ে ঘূর্ণিপাতের কারণে ঘূর্ণিপাত হয়ে উপরে বৃষ্টির মতো মেঘের মতো সৃষ্টি হয় এবং সেখান থেকে বৃষ্টি পড়ে। এখানে দেখো তোমরা এখানে ঘূর্ণিপাত হয়ে উপরে উঠে এবং সেখানে বৃষ্টিপাত ঘটায়, একে ঘূর্ণিবাত বৃষ্টিপাত বলে। সংঘর্ষ বৃষ্টিপাত। শীতল ও উষ্ণ বায়ুপুঞ্জ মুখোমুখি হলে শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ুর তাপমাত্রা হ্রাস পায় এবং শিশিরাঙ্কে পরিণত হয়, আরো ঘনীভূত হয়ে বায়ুপুঞ্জ সংযোগ স্থলে বৃষ্টিপাত ঘটায়, একে সংঘর্ষ বৃষ্টিপাত বলে। এখানে একটি চিত্র দেখো তোমরা, উষ্ণ বায়ু শীতল বায়ু মাঝখান দিয়ে এখানে বৃষ্টি হয়ে ঘনীভূত হয়ে এবং সেই বায়ুপুঞ্জ উষ্ণ এবং শীতল বায়ুপুঞ্জর মাঝ সংযোগ স্থলে বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ দুই বায়ুর মাঝখানে অর্থাৎ সংযোগ স্থলে বৃষ্টিপাত ঘটায়,
সেখানে তাকে সংঘর্ষ বৃষ্টিপাত বলে। তাহলে তোমরা বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে বুঝতে পেরেছ। 2. ইলশিগুড়ি বৃষ্টি। 0.5 মিলিমিটার কম ব্যাস বিশিষ্ট সম আকৃতির অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা সামান্যতম বায়ু প্রবাহে বাতাসে বেশে বেশে ঝরতে থাকলে তাকে ইলশিগুড়ি বৃষ্টি বলে। অর্থাৎ 0.5 মিলিমিটার কম ব্যাস বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা, সেগুলো বায়ু প্রবাহে অর্থাৎ বাতাসে বেশে বেড়ে এবং বাসতে বাসতে ঝরতে থাকে, তাকে ইলশিগুড়ি বৃষ্টি বলে। স্তরমেঘ থেকে এগুলো বিরামহীনভাবে বর্ষিত হয়। হালকা বৃষ্টিপাতের সাথে ইলশিগুড়ি বৃষ্টির পার্থক্য হলো হালকা বৃষ্টি বর্ষণস্তর মেঘ হতে সৃষ্টি হয়, পক্ষান্তরে ইলশিগুড়ি বৃষ্টি স্তরমেঘ থেকে সৃষ্টি হয়। এখানে দুটি তোমরা চিত্র দেখতে পাচ্ছ, বৃষ্টির সাথে সাথে বাতাস এবং সেটা বৃষ্টিটা বাতাসে বেশি বেড়াচ্ছে, একে ইলশিগুড়ি। হালকা হালকা বৃষ্টি এবং সেটা বাতাসে বেশি বেড়াচ্ছে, একে ইলশিগুড়ি বৃষ্টি বলে। তিন, তুষারপাত। অতি ক্ষুদ্র পেঁজা তুলার মতো কঠিন অবস্থার পদার্থ মেঘ থেকে অধঃক্ষেপণ হতে থাকলে তাকে তুষারপাত বলে। মেঘ থেকে নেমে আসা স্ফটিকগুলো যখন শীতল বায়ুস্তরের মধ্য দিয়ে পতিত হয় তখন সেগুলো পেঁজা তুলার আকৃতি লাভ করে। মধ্য ও উচ্চ অক্ষাংশের দেশগুলোতে শীতকালে তুষারপাত খুবই স্বাভাবিক ব্যাপার। এখন আমরা তুষারপাতের কয়েকটি চিত্র দেখব। দেখো এখানে তিনটি চিত্র, সকালবেলা তুষারপাত, দুপুর বেলা এবং রাত্রেবেলা। তুষারপাত থেকে আমরা তুষারপাত সম্পর্কে ধারণা পেয়ে গেলাম, কিভাবে তুষারগুলো ঝরে গাছের উপরে, মাটিতে, রাস্তায় তুষারগুলো পড়ে আছে। 4, শিলাকুচিপাত। বৃষ্টিকণা অত্যধিক শীতল ও কঠিন অবস্থার রূপান্তরিত হয়ে ভূপৃষ্ঠে পতিত হলে এ ধরনের অধঃক্ষেপণকে শিলাকুচিপাত বলে। অর্থাৎ বৃষ্টিকণা অত্যধিক শীতল হয়ে এবং সেটা কঠিন অবস্থায় রূপান্তরিত হয়ে ভূপৃষ্ঠে পতিত হয়, তাকে শিলাকুচিপাত বলে। এরূপ ক্ষেত্রে বৃষ্টি ও তুষার একসাথে বর্ষিত হয়, অর্থাৎ শিলাকুচিপাত হচ্ছে বৃষ্টি ও তুষারপাতের মিশ্রিত রূপ। বৃষ্টি এবং তুষারপাত সম্পর্কে একটু আগে আলোচনা করা হলো। বৃষ্টি এবং তুষার যখন একসঙ্গে মিলিত হয়ে ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে শিলাকুচিপাত বলে। মধ্য ও উচ্চ অক্ষাংশের পার্বত্য অঞ্চলে অধঃক্ষেপণ প্রধানত বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে হিমাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় ঘনীভবনের মাধ্যমে তুষারখণ্ডে পরিণত হয় এবং হিমাঙ্কের উপরে উত্তাপ স্তরে প্রবেশ করে গলতে থাকে। যখন ভূপৃষ্ঠে পৌঁছায় তখন বরফযুক্ত বৃষ্টি বা বরফকুচি হিসাবে পতিত হয়। অর্থাৎ যখন বরফটা কুচি করা হয়, কোনো বরফকে যখন কুচি করা হয় ছোট ছোট বরফে, সেরকম বৃষ্টি যখন পতিত হয় তখন সেটা হচ্ছে শিলাকুচিপাত। অর্থাৎ বৃষ্টি এবং তুষারের সংমিশ্রণ রূপই হচ্ছে শিলাকুচিপাত। শিলাকুচিপাতের কয়েকটি চিত্র দেখো, দুটি চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো তোমরা, বরফকে কুচি করে অর্থাৎ ছোট ছোট দানা আকৃতিতে ভূপৃষ্ঠে যখন পতিত হয় তখন সেটাকে শিলাকুচিপাত বলে। 5, বরফ শলাকা। ক্ষুদ্র ক্ষুদ্র বরফ দানাকে বরফ শলাকা বলে। এগুলো
এত ছোট যে বাতাসে ভেসে বেড়াতে সক্ষম। অর্থাৎ বরফ দানাগুলো যখন বাতাসে ভেসে বেড়ায় তখন সেটাকে বরফ শলাকা বলে। জলীয় বাষ্প ঘনীভবনের ফলে সূক্ষ্ম, লম্বা ও হালকা বরফে পরিণত হয়ে সহজে বাতাসে ভাসতে পারে। এ ধরনের অধঃক্ষেপণের অত্যন্ত নিম্ন উত্তাপে সংঘটিত হয়, ফলে এগুলো কেবলমাত্র উচ্চ পর্বতশৃঙ্গে এবং মেরু অঞ্চলে দেখা যায়। এসো আমরা কয়েকটি চিত্র দেখি। এখানে দুটি চিত্র দেখা যাচ্ছে। দেখো কিভাবে শলার আকৃতিতে বরফ জমাটিত হয়। তোমরা জানো শলা মানে লম্বা লম্বা চিকন কিছু বিষয়। সেই শলা আকৃতিতে যখন বরফটা জমে যায় তখন তাকে বরফ শলাকা বলে। 6. হিমানি। অত্যধিক শীতল হয়ে কুয়াশা ও কুঞ্চটিকা কঠিন অবস্থায় রূপান্তরিত ও অধঃক্ষেপিত হলে তাকে হিমানি বলে। এ ধরনের অধঃক্ষেপণের ফলে বিষয় সম্পত্তি প্রচুর ক্ষতি হয়, বিশেষ করে ঘর বাড়ি, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি প্রভৃতি ব্যাপক ক্ষতি সাধিত হয়। তাহলে হিমানি হলো কুয়াশা এবং কুঞ্চটিকা কঠিন অবস্থা রূপান্তরিত রূপ। তাহলে আমরা চিত্রের মাধ্যমে একটু দেখে নিই হিমানিটা কিরকম। কুয়াশা এবং কুঞ্চটিকা যখন কঠিন আকারে ভূপৃষ্ঠ পতিত হয় তখন সেটা হিমানি বলে। 7. হিমায়িত বৃষ্টি। শীত প্রধান দেশে শীতকালে ভূমির তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলে এবং বায়ুর তাপমাত্রা যদি হিমাঙ্কের কিছু উপরে থাকে তাহলে বৃষ্টির ফোঁটা মাটিতে পতিত হওয়ার সাথে সাথে জমাট বেঁধে বরফ কণায় পরিণত হয়। এরূপ অধঃক্ষেপণকে হিমায়িত বৃষ্টি বলে। অর্থাৎ শীত প্রধান দেশে যখন ভূমির তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং বায়ুর তাপমাত্রাও হিমাঙ্কের কিছু উপরে থাকে তাহলে বৃষ্টির ফোঁটা মাটিতে পতিত হওয়ার সাথে সাথে জমাট বেঁধে বরফ কণায় পরিণত হয়, তাকে হিমায়িত বৃষ্টি বলে। তাহলে আমরা কয়েকটি চিত্র দেখি। এখানে চিত্রে দেখতে পাচ্ছ তোমরা এখানে বরফগুলো কিভাবে ভূপৃষ্ঠ পতিত হওয়ার আগেই ভূপৃষ্ঠ পতিত হওয়ার আগেই বরফ কণায় পরিণত হয়ে যাচ্ছে। এখানে দেখো গাছের আগেতে বরফগুলো জমে কিভাবে বৃষ্টির পানিগুলো জমে কিভাবে বরফে পরিণত হয়েছে, একে হিমায়িত বৃষ্টি বলে। 8. শিলাবৃষ্টি। বজ্র ঝড়ের সময় অত্যধিক পরিচলনের ফলে বৃষ্টির পানির ফোঁটা যখন অনেক উপরে অধিক শীতল স্থানে প্রায় -20°C পর্যন্ত পৌঁছায় তখন অধিক ঠান্ডায় ওই পানি বিন্দু জমাট বাঁধে এবং জলীয় বাষ্পের সংস্পর্শে আয়তনে বৃদ্ধি পায়। এগুলিকে শিলা বলে। ঊর্ধ্বমুখী বায়ুর গতিবেগ অনেক বেশি থাকায় অনেক বড় আকারের শিলা ও মেঘের মধ্যে ভাসমান অবস্থায় থাকতে পারে। অর্থাৎ বজ্রঝড়ের সময় শিলাবৃষ্টিগুলো সাধারণত হয়ে থাকে। ঊর্ধ্বগামী বায়ুর বেগ অপেক্ষাকৃত কম হলে সেগুলো ভূপৃষ্ঠে পতিত হয়, একে শিলাবৃষ্টি বলে। শিলাবৃষ্টির আমি কয়েকটি চিত্র দেখি। এখানে দেখতে পাচ্ছ শিলাগুলো কিভাবে রাস্তায় পড়ে আছে, গোল গোল বরফ আকৃতি। অর্থাৎ অত্যাধিক শীতে যখন বজ্রঝড়ের সময় যখন বরফগুলো ভালোভাবে না গলে ভূপৃষ্ঠে বরফ আকারে পতিত হয় তখন সেগুলো শিলা বৃষ্টি বলে।
এখানে চিত্রের মাধ্যমে আমরা তাই দেখতে পাচ্ছি বড় বড় বরফের টুকরো। তাহলে আশা করি তোমরা অধঃক্ষেপণ সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছো, ধারণা হয়েছে যে যেগুলো ঝরে পড়ে ভূপৃষ্ঠে সেগুলি হচ্ছে অধঃক্ষেপণ, আর যেগুলো ঝরে পড়ে না সেগুলো অধঃক্ষেপণ নয়। তাহলে সবাই ভালোভাবে বাসায় পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় অবস্থান করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।